ওকে, সো বেসিক্যালি আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে অক্সিডেশন এন্ড রিডাকশন। খুবই ইজি চ্যাপ্টার এবং বেশি সময় লাগবে না। একটা কথা, এই চ্যাপ্টারটা সত্যি কথা বলতে মানে আমি যদি একটু মানে ব্রিফ দিই, ছোটো ব্রিফ বিফোর আই স্টার্ট, ইটস বেসিক্যালি রিক্যাপ অফ আইজিসিএসি। ঠিক আছে, সো ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার আই উড সে সারা ইউনিট টুর মধ্যে। আহ, আচ্ছা, আমরা প্রথমে বেসিক্সগুলো জেনে ফেলি, তারপরে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো আমরা দেখে ফেলবো, মানে এ লেভেলে কী লাগবে কিংবা এসে কী লাগবে। যেমন প্রথমত বেসিক্সগুলোর মধ্যে আমাদেরকে অবশ্যই অক্সিডেশন এবং রিডাকশন মানে কি সেটা জানতে হবে। ঠিক আছে, সো অক্সিডেশনের আমরা জানি দ্যাট দের আর থ্রি টাইপস অফ ডেফিনেশন অ্যাজ উই অল নো। একটা হইতেছে এডিশন অফ অক্সিজেন, একটা হচ্ছে লস অফ হাইড্রোজেন, একটা হচ্ছে লস অফ ইলেকট্রন। ওকে, রিডাকশনের ক্ষেত্রেও কিন্তু তিনটা জিনিস আছে আমরা জানি: লস অফ অক্সিজেন, এডিশন অফ হাইড্রোজেন, কিংবা আমরা যেটা বলে থাকি গেইন অফ ইলেকট্রনস আর কি। এখন এটা ইউ গাইজ হ্যাভ সিন দিস ফেমাস অ্যাক্রোনিম আই বিলিভ, ওএলরি, তাই না? ও মানে কি, ও এর ও এর অর্থ হইতেছে অক্সিডেশন, আই হইতেছে ইজ, এল মিনস লস অফ ইলেকট্রনস, আর হইতেছে রিডাকশন, আই হইতেছে ইজ, জি হইতেছে গেইন অফ ইলেকট্রন। ঠিক আছে, এখন এডিশন অফ অক্সিজেনের কথা যদি আমি বলি, সেইখানে তুমি দেখো আমি যখনই বেসিক্যালি আমি অক্সিজেন অ্যাড করব, অক্সিজেন অ্যাড করলেই ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। 1 মিনিট দাঁড়াও। সরি, একটু ইয়ে ছিল, গ্যাসটা ছিল। এনিওয়েজ, অ্যাজ আই ওয়াজ সেইং, তোমার এই যে তিনটা জিনিস, অক্সিডেশন ইজ ও মিনস অক্সিডেশন, তাহলে এই ও অ্যাক্রোনিমের মাধ্যমে তুমি এটা মনে রাখতে পারবা। এখন এই ইকুয়েশন দেখেই বেসিক্যালি বুঝতে পারতেছো যে কীভাবে অক্সিডেশনটা হয়ে থাকে। এডিশন অফ অক্সিজেন মানে হচ্ছে অক্সিডেশন, এটা হচ্ছে বেসিক একটা জিনিস। আমরা এটা দ্য নেম সেজ ইট অল বেসিক্যালি। হোয়াট ইউ শুড রিমেম্বার তো ইজ which reducing agents and which oxidizing agents are used to perform these operations. ঠিক আছে, কি বলছি এই হচ্ছে কথা, আমরা একটু সামনে দেখবো। আর নতুন একটা কনসেপ্ট আছে যেটা তোমাদেরকে শেখা লাগবে। আমরা তো এতদিন লস অফ ইলেকট্রন, লস অফ হাইড্রোজেন, এডিশন অফ হাইড্রোজেন, গেইন অফ ইলেকট্রন এইভাবে আমরা বুঝতাম, তাই না? এখন আমাদেরকে শিখতে হবে একটা নতুন কনসেপ্টের মাধ্যমে অক্সিডেশন কিংবা রিডাকশন এক্সপ্লেন করার। সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। এখন অক্সিডেশন নাম্বার মানে কি? It of an atom is the charge that would exist on an individual atom if the bonding was completely ionic. তার মানে যদি if sodium was completely ionic, so what would have been the oxidation number? +1. ঠিক আছে, কি বলতে যাচ্ছে ওরা, এটাই বলতে যাচ্ছে আর কি। তার মানে আমরা বলতে পারি দ্যাট এমনিতে সোডিয়াম এলিমেন্টের তাহলে কি হবে, অক্সিডেশন নাম্বার 0, কিন্তু আয়নিক ফর্মে যে চার্জটা থাকবে ওই চার্জটাই কিন্তু অক্সিডেশন নাম্বার হবে। এটা মনে রাখবা, ঠিক আছে? ইট ইজ লাইক দ্য ইলেকট্রনিক স্ট্যাটাস অফ এন এলিমেন্ট, অলওয়েজ রিমেম্বার দ্যাট। এখন আমরা যদি জানি অক্সিডেশন নাম্বারস কি কি করা হয়, অক্সিডেশন নাম্বারের মাধ্যমে আমরা বলতে পারি whether oxidation or reduction has taken place or not, work out what has been oxidized or reduced, construct half equations and balance redox reaction. I think you all know what's a redox reaction, যেখানে both reduction and oxidation takes place. ঠিক আছে, এখন অ্যাটমসের ক্ষেত্রে বারবার বলছি দ্যাট ইফ সোডিয়াম ইজ অ্যাট ইটস এলিমেন্টাল স্টেট, it's supposed to have 0. That means it's neutral already and it does not require any electrons. ঠিক আছে, ক্যাটায়ন্সের ক্ষেত্রে আমরা যদি বলি সোডিয়ামের Na প্লাস আছে, সো +1 থাকে, আমাদেরকে একটা ইলেকট্রন অ্যাড করতে হবে টু মেক ইট নিউট্রাল, রাইট? সো দিস ইজ গানা বি অবভিয়াসলি দ্য অক্সিডেশন নাম্বার। ফর ক্লোরিন ইটস গানা বি -1. আচ্ছা, থিঙ্ক অফ অক্সিডেশন নাম্বার অ্যাজ আ নাম্বার লাইন। ঠিক আছে, ফর এক্সাম্পল নাম্বার লাইন কি, তোমরা তো এটা পড়ছো জিরো ম্যাথস বিতে, তাই না? 1 2 3 4 5 6, এই সাইডে বেসিক্যালি কি পজিটিভ নাম্বারস, তাই না? আর এই সাইডে কি -1, -2, -3, -4, -5, এই সাইডে কি নেগেটিভ নাম্বারস। তাহলে তুমি ভালো করে বুঝতে পারতেছো যার -1 আর যার 2 কার বেশি হবে, অবভিয়াসলি ট্যুর হবে, তাই না? ঠিক আছে, তার মানে যে আমি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল Na প্লাস, আর একটু আগে যে Cl মাইনাস দেখছিলাম, ওর কি, ওর হইতেছে +1, তাই না? অক্সিডেশন নাম্বার। আর এটার কি, অ্যাকর্ডিং টু দ্য চার্জ -1 অক্সিডেশন নাম্বার। আমরা জানি নেগেটিভের দিকে যত বেশি যাবে ইটস ভেরি লো, সো অবভিয়াসলি ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কম সোডিয়ামের চেয়ে। ব্যাপারটা বুঝছো? ইফ ইউ গাইজ ক্যান
think of it as number line, then it becomes much more easier to understand oxidation number, যে কে কার চেয়ে বড় কিংবা কে কার চেয়ে ছোট, ঠিক আছে, এই হলো কথা। আর যে নিউট্রাল মলিকিউলসগুলো, যেমন নিউট্রাল মলিকিউল বলো কিংবা এলিমেন্ট বলো, এরা সব কিন্তু তোমার মাঝখানে থাকবে সবসময়, ঠিক আছে, এই যে জিরো। Alright, let's move on to the next one. What are the oxidation numbers of elements in the following species? Okay. এখানে আমাদের কার্বন আছে, Fe2+, 3+ আছে, Fe3+ আছে, কি হবে না হবে? কার্বন তো একটা নিউট্রাল এলিমেন্ট, তাই না? সো ইটস সাপোজ টু বি জিরো ইফ আই এম নট রং। এই দেখো জিরো দিছে। আর Fe3+ এর কিন্তু এই যে চার্জটাই বেসিক্যালি দেখো সোজা ভাষায় বলতে গেলে অক্সিডেশন নাম্বার। Fe2+ এর চার্জ 2+, দ্যাটস গোনা বি দ্য অক্সিডেশন নাম্বার, দেখতেই পারতেছো, ঠিক আছে? সো check this out, very easy. So in simple ions, the oxidation number of the atom is the charge on the ion, ঠিক আছে, all of oxidation of +1। অন্যদিকে তুমি যদি নিচে যাও, এই দেখো মাইনাস গুলো, এটার কি হবে অক্সিডেশন নাম্বার -1 হবে, এইটুকুলে কি হবে -2 হবে, এটা +2 হবে, কারণ দেখতে পাচ্ছ চার্জগুলো সব 2+, ঠিক আছে। একটা জিনিস রিয়েলাইজ করছো যে চার্জ দেওয়ার সময় কিন্তু চার্জটা কি, লাইক ওয়েন ইউ মানে তুমি যখন চার্জকে সিগনিফাই করবা তখন কিন্তু সিম্বলটা কিন্তু নাম্বারের পরে বসবে, কিন্তু তুমি যখন অক্সিডেশন নাম্বার রিপ্রেজেন্ট করবা তখন কিন্তু সিম্বলটা কি পিছনে বসবে, মানে আগে বসবে। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ডিস্টিংগুইশ করবা, এম আই ক্লিয়ার? বিকজ ইফ ইউ ডোন্ট ডিস্টিংগুইশ, তুমি যদি 2+ লিখো তাহলে এটা কিন্তু চার্জ মনে করবে এক্সামিনার, which you're going to lose marks obviously, so make sure that you don't make this silly mistake. ফাতিমা কিছু বলতে যাচ্ছ? No, sir. ওকে, অক্সিডেশন নাম্বার রুলসের মধ্যে আমরা যদি দেখি, a few simple rules will help you guide through the process। আচ্ছা আমরা রুলসগুলো দেখি, রুলসগুলো দেখলে আরও মানে বেটার হবে আমাদের জন্য। সেই ফর ইনস্ট্যান্স এই তো এই প্রথম রুল হইতেছে, the oxidation number of any uncombined element is 0। ওকে, ফর এক্সাম্পল হাইড্রোজেন আছে, জিঙ্ক আছে, অক্সিজেন আছে, এরা সবাই নিউট্রাল, আমরা সবাই জানি, তাদের অক্সিডেশন নাম্বারও 0 থাকবে, ঠিক আছে, এটা ইজি। Many atoms or ions have fixed oxidation numbers in compounds। আমরা জানি group 1 elements are always +1, group 2 elements are always +2। why? because obviously যখন ওরা আয়ন্স ফর্ম করে তখন তো তারা কি বলে, চার্জ তো +1 তৈরি করে, তাই না, ক্যাটায়ন্সগুলা। সো দ্যাটস হাউ ইট গো। ফ্লোরিনের কিন্তু সবসময় -1 থাকবে, বিকজ ইউ নো হ্যালোজেন্স হ্যাভ a -1 চার্জ। হাইড্রোজেনের +1 থাকবে, এক্সেপ্ট ফর ইন মেটাল হাইড্রাইডস লাইক NaH। আচ্ছা, NaH এ কেন -1? কারণ তুমি এখানে একটা জিনিস দেখো, তোমাকে সোডিয়ামেরটা দেওয়া আছে NaH এর মধ্যে, মনে করো তোমাকে সোডিয়ামেরটা দেওয়া, তোমাকে বলছে হাইড্রোজেনের বার করতে। আচ্ছা, এখন পুরো এলিমেন্টের পুরো কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার কি হবে? 0 হবে, তাই না, বিকজ ইটস এ নিউট্রাল কম্পাউন্ড। আমরা জানি সোডিয়ামের কি থাকে, Na+, তাই না, তাহলে এটা হচ্ছে +1, তাহলে +1 প্লাস হাইড্রোজেনেরটা বার করতে হবে +x ইজি, +1 না লিখলে হবে, জাস্ট 1 লিখলে হবে, একই কথা, is equal to, যেহেতু ফুল কম্পাউন্ডের ফুল কম্পাউন্ড ইজ নিউট্রাল, সো অবভিয়াসলি ইটস অক্সিডেশন নাম্বার ইজ 0 দিবা। তাহলে দেখো x কে সাবজেক্ট বানাইলে কি আসে, -1 আসে, তার মানে এই পার্টিকুলার কেসে হাইড্রোজেন হ্যাজ অক্সিডেশন নাম্বার অফ -1, ঠিক আছে, এন্ড দ্যাটস হাউ উই ফাইন্ড ইট আউট ইউজিং অ্যালজেব্রাইক ফর্ম। অক্সিজেনের ক্ষেত্রেও কিন্তু ইটস -2, কিন্তু পেরক্সাইডসে কিন্তু সেটা +2 হয়ে যায়। কেন? কারণ দেখো F2O, তাই না, এটা ফুল 0 ঠিক আছে, কিন্তু হোয়াট অ্যাবাউট ফ্লোরিনের কিন্তু একটা হইতেছে -1, এখানে দুইটা কত হবে, সো -1 মাল্টিপ্লাই করবো 2 দিয়ে। কেন? কারণ এখানে দুইটা ডায়াটমিক, তো তাই দুইটা আছে, প্লাস অক্সিজেনটা বার করতে হবে x ইজ ইকুয়াল টু 0, মানে x কে যদি সাবজেক্ট বানাও তাহলে এটা কি হবে, -2, ওই সাইডে নিলে কি হবে, +2, ঠিক আছে। সো in cases of peroxides or in some rare cases, hydrogen has -1 and oxygen it's +2। বাকিগুলো দেখো Zn2+, Fe3+, Cl- এগুলোর তো যে চার্জ আছে ওইটাই থাকে। আরেকটা কথা হচ্ছে সাম অফ দ্য অক্সিডেশন নাম্বার ইন আ কম্পাউন্ড ইজ 0। এই যে একটু আগে বললাম যে নিউট্রাল কম্পাউন্ডসের অক্সিডেশন নাম্বার 0 থাকে, কেন থাকে দেখো, এই জন্য থাকে, ঠিক আছে, এই হলো কথা। এখন বুঝছো, লাইক তুমি যদি এটা মেক সেন্স করে এটা কেন +2, কারণ এখানে যদি তোমার -2 থাকে, এই দুইটা ফ্লোরিন -2 দেয়, তাহলে এই অক্সিজেনের অবশ্যই +2 হইতে হবে, নাহলে কিন্তু ব্যালেন্স আউট হবে কীভাবে, তাই না, অক্সিডেশন নাম্বার তো 0 হইতে হবে যদি নিউট্রালিটি মেনটেন করতে হয়। সো দ্যাটস ওয়াই মানে লজিক্যালি ইট মেক সেন্স। আবার তুমি যদি এর কথাও চিন্তা করো, এগুলোকে রেডিক্যালস বলে, রেডিক্যালের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কী হবে দেখো, রেডিক্যালের ক্ষেত্রে যে চার্জটা আছে উপরে, মানে ওভারঅল চার্জ যেটা, ওইটাই বেসিক্যালি অক্সিডেশন নাম্বার হবে, ঠিক আছে। ওরা তোমাকে আর কি সামেশনের মাধ্যমে দেখিয়েছে। ফর এক্সাম্পল সালফারের অক্সিডেশন নাম্বার এখানে +6,
আর অক্সিজেন অ্যাটমের হচ্ছে যে -2, কি বলে, চার টাইমস -2, একটা তো -2 আমরা জানি, সো চারটা কয়টা হবে, 4 টাইমস -2, ওইটা সাবস্ট্রাক্ট করলে তোমার -2 আসে। এখন অক্সিডেশন নাম্বার +6 কিভাবে, মনে করো তোমাকে +6 দিছে না, তোমাকে বার করতে বলছে, তুমি কিভাবে বার করবা? ওয়েল, ইউর গোনা ইউজ দ্য ভ্যালুজ হিয়ার। সেই ফর ইনস্ট্যান্স তুমি অলরেডি অক্সিজেনেরটা জানো, আর কি বললাম তোমাকে, রেডিকেলের ওভারঅল চার্জ কিন্তু কি থাকে, ওভারঅল কি থাকে তোমার, চার্জ থাকে, তাই না? তো SO4 2 মাইনাস, সো এটার অক্সিডেশন নাম্বার কি হবে, টোটাল ওভারঅল এই যে চার্জটা দেওয়া ওইটা, তো এটা কি হয়ে যাবে -2। সালফারের আমাদেরকে বার করতে হবে এক্স প্লাস, আর এখানে তো তোমার আমরা জানি -2 হচ্ছে একটা অক্সিজেন অ্যাটমের, আর যেহেতু চারটা আছে, সো we're gonna multiply it with 4, so the answer you can clearly understand is +6, ঠিক আছে? So that's how you can find oxidation number, ঠিক আছে? ফাতেমা, বুঝছো? Yes, sir. Okay. If we move on to the next one, transition metals are characterized by having variable oxidation numbers. Transition metal বলতে কি বোঝো? Transition metal হইতেছে আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে না, আয়রন, জিঙ্ক, এরপরে তোমার কপার, এরপরে টাংস্টান, ভ্যানেডিয়াম, সরি টাংস্টান এটা তো ডাব্লিউ, ভ্যানেডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, একই পিরিয়ডে দেখবা এরা আছে, ঠিক আছে? এদেরকে ট্রানজিশন মেটাল বলা হয়। কেন বলা হয় সেটা এটুতে পড়বা, কারণ ট্রানজিশন মেটালের উপরে আলাদা একটা ফুল চ্যাপ্টার আছে, ঠিক আছে? জাস্ট মনে রাখো এদেরকে ট্রানজিশন মেটাল বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হইতেছে দ্যাট এদের ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার থাকে কেন? আচ্ছা, ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার থাকার আগে আমাদেরকে বুঝতে হবে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার ওরা কী বলতে যাচ্ছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, where the element has a variable oxidation number, the number is written afterwards in Roman numerals. তোমরা হয়তো বা আয়রন 2 অক্সাইড দেখো, এটা রোমান নিউমারেল লেখা আছে, আয়রন 3 অক্সাইড রোমান নিউমারেলস লেখা আছে। এটা কেন? কারণ এই যে Fe2 আর এই Fe2O3 ডিফারেন্ট, ঠিক আছে? এখানকার আয়রনের চার্জ হইতেছে 2+, আর এখানকার আয়রনের হইতেছে 3+, ঠিক আছে? আয়রন 2 আয়রন 3 কেন বলা হইতেছে? কারণ চার্জও ডিফারেন্ট, অক্সিডেশন নাম্বারও ডিফারেন্ট, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবো, এটা কিন্তু চার্জ রিপ্রেজেন্ট করে, এটা কি রিপ্রেজেন্ট করে? অক্সিডেশন নাম্বার রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? কি বলছি? সো এই হলো কথা। আরও কিছু কমপ্লিকেটেড এক্সাম্পল আছে, সে ফর ইনস্টেন্স পটাশিয়াম ম্যাঙ্গানেট 7, পটাশিয়াম ম্যাঙ্গানেট, হ্যাভ ইউ সিন দিস? KMnO4, ঠিক আছে? দেখো KMnO4, এখানকার ম্যাঙ্গানিজটা হইতেছে তার অক্সিডেশন নাম্বার কিন্তু +7। কিভাবে আমি দেখাই, যদি পটাশিয়ামের কি আছে তোমার এখানে, পটাশিয়াম ম্যাঙ্গানেট কন্টেইনস দ্য পটাশিয়াম আয়ন K+ and the manganate MnO4-। তুমি যদি এখানে MnO4- টাকে নাও, ভালো করে বুঝতে পারছো ম্যাঙ্গানিজের কীভাবে হয়। ম্যাঙ্গানিজকে X ধরি, এটা তো জানো অক্সিজেনের তো 2- থাকে, তো 2, সরি -2, এখানে 4টা অক্সিজেন অ্যাটম, তাই না? তো 4 ইজ ইকুয়াল টু, যেহেতু ওভারঅল চার্জ -1 দিয়ে দিবা, তাহলে এখন দেখো -1 + 8 কত আসে? +7। বুঝছো কীভাবে +7 আসছে? সো দ্যাটস হাউ ইট গোস। এই ক্যালকুলেশনসগুলো যা বুঝাইছি ওরা কিন্তু এখানে দিছে। সে ফর ইনস্টেন্স এখানে কার্বন ডাইঅক্সাইডের কার্বন কেন 4, কারণ দেখো এখানে 4 কেন, এটা যদি এক্স থাকে আর এটা কিন্তু তোমার -2 থাকে, তো এক্স প্লাস -2 টাইমস 2 ইজ ইকুয়াল টু কি 0, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের নিউট্রালিটি মানে নিউট্রাল কম্পাউন্ডস, অবভিয়াসলি অক্সিডেশন নাম্বার 0 হবে, এক্সের ভ্যালু কি আসে? +4, ঠিক আছে? লাইক দিস তুমি ইয়ে করবা, অক্সিজেনের তো -2 আমরা জানি, এই যে দেখাই আছে, ঠিক আছে? হাউ ডু ইউ ডিটারমাইন উইচ ইজ দ্য পজিটিভ ওয়ান? আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কোনটা পজিটিভ ওয়ান হবে? দ্য মোর ইলেকট্রোনেগেটিভ স্পিসিস বলা হয়ে থাকে উইল হ্যাভ দ্য নেগেটিভ ভ্যালু। তাহলে এখানে যদি আমরা ইয়ে দেখি, CO2-র মধ্যে ইলেকট্রোনেগেটিভ কে বেশি? অক্সিজেন বেশি, সো ইজ সাপোজ টু বি মোর নেগেটিভ দেন কার্বন, রাইট? তো এই হলো কথা। অক্সিজেন ইজ ফার্দার রাইট টু দ্য কার্বন, সো ইট হ্যাজ নেগেটিভ ভ্যালুস, ঠিক আছে? আশা করি বুঝছো। হাউ ডু ইউ ডিটারমাইন দ্য ভ্যালু অফ অ্যান এলিমেন্টস অক্সিডেশন নাম্বার? তুমি ইয়ে করবা, ওই কি বললে, পজিশন ইন দ্য পিরিয়ডিক টেবিল। যেমন ফর এক্সাম্পল গ্রুপ 1, কি বলে, পিরিয়ড 1-এ আছে, কিংবা তোমার গ্রুপ 1-এ আছে, তাই না? গ্রুপ 1-এর গুলো আয়নসগুলো কি +1 চার্জ দিয়ে তৈরি হয়, তাই না? তার মানে অক্সিডেশন নাম্বার প্রত্যেকটার মোটামুটি ধরে নাও +1-ই হবে, তাই না? শুধু এক্সেপশন আছে যে হাইড্রোজেনেরটা একটু এক্সেপশন, মানে হাইড্রাইডসে আর কি কি বলে -1 হয়ে যায়, +1 না, H+ না, H+-এর যে +1 হওয়ার কথা +1 না, -1 হয়, এটা তো আমি দেখাইলাম।
আর প্যারক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের যে প্যারক্সাইড আছে সাধারণত ও মানে 2 মাইনাস দেখো তাই না, মানে 2 প্লাস দেখে থাকো অক্সিডেশন নাম্বার, কিন্তু অক্সিজেন প্যারক্সাইডের ক্ষেত্রে আবার অক্সিজেন স্টেট -1 হয়ে যায়। ঠিক আছে, এটা একটু মানে ডিফারেন্ট আর কি, আর কিছু না। এই দুইটা এক্সেপশন অবশ্যই কি মনে রাখবা, ঠিক আছে, কারণ এই দুইটা এক্সেপশন থেকেও কিন্তু প্রশ্ন আসে। তুমি আবার বসায় দিও না যেটা মানে কি রেগুলার প্যাটার্ন যেটা। সো চেক করবা মানে কম্পাউন্ডটা কি, কম্পাউন্ডের উপর নির্ভর করে। ওকে, এই দেখো নাইট্রাইট আর তারা কিছু এক্সাম্পল দিছে, NO2 মাইনাস, NO3 মাইনাস। তোমাকে সালফারের বার করতে বলছে, এখানে নাইট্রেট নাইট্রোজেনের, এখানে নাইট্রোজেনের, এখানে সালফারের, এখানে কি হবে না হবে দেখো। আনসার ওয়ানে যদি দেখি আমরা, দেখো নাইট্রেটের দুইটা অক্সিজেন অ্যাটম আছে, সো দেখো এই যে n+2 টাইমস -2 ইজ ইকুয়াল টু -1। -1 কেন, কারণ ওভারঅল তো তোমার -1 তাই না, তো এই জন্য -1 দিয়ে এরপরে এটাকে সাবজেক্ট বানায় কি বার করছে, দেখো 3 বার করছে, +3 ইজ দ্য অক্সিডেশন নাম্বার। নাইট্রেটের ক্ষেত্রে কি সেম, বাট এখানে জাস্ট NO2 বদলে। সো দেখো এখানে জাস্ট কি হবে, -2 এর সাথে 3 মাল্টিপ্লাই হবে 2 বদলে, সো একই কথা, দেখো +5 হয়েছে। ঠিক আছে, থায়োসালফেটের ক্ষেত্রে কি ছিল, এটা S2O3 2 তাই না, তো S2O3 তার মানে কি, দেখো S2O3 2 এখানে ব্যবহার হইতেছে, এখানে দেখো 2s দিছে, কারণ 2s কিংবা 2x কেন, কারণ এখানে দুইটা আছে। ঠিক আছে, তো আমাদেরকে ডিভাইড করতে হবে, +3 টাইমস -2, কারণ এখানে তিনটা আছে, উইথ টোটাল বিং নেগেটিভ। ঠিক আছে, ঘুরে ফিরে তুমি যখন 2x কে সাবজেক্ট বানাবা কি আসে, +4, তাহলে x এর ভ্যালু কি হবে, +2। ঠিক আছে, কারণ তুমি যখন 4 দিয়ে 2 ডিভাইড করো তাহলে তো এটাই আসে। ওকে, এই হলো কথা। তারপরে আছে কোনটা, এটা কোনটা, ওই যে এই যেটা S4O6 2 আগের মতোই, জাস্ট 4x, কারণ এখানে চারটা আছে, S4O6 2 তাই না, চারটা আছে, সো 4x দেখো এই জন্য দিছে। এরপরে তুমি অ্যালজেব্রাইকলি সলভ করে পেয়ে যাবা। আচ্ছা, এখানে দেখো, this is a specific question is a rare example of showing a functional oxidation number of the for the element in question sulfur. আচ্ছা, এই যে কি বলছে ওরা এখানে কিন্তু S4O6 লক্ষ্য করছো, S4O6 2 দেখো এই যে সালফারটা, সালফার অ্যাটমস কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন এনভায়রনমেন্ট আছে, দেখছো এই দুইটা সালফার এক এনভায়রনমেন্টে, আবার এই দুইটা সালফার আবার অন্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, দ্য ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার শোজ দি এভারেজ অক্সিডেশন নাম্বার অফ দ্য সালফার এনভায়রনমেন্ট। সাধারণত এখানে দেখতে পাচ্ছ দিস ইজ আ রেয়ার কেস, হোল নাম্বার আমরা পাই তাই না, কিন্তু এই সালফারের ক্ষেত্রে আমরা এখানে কি পাইতেছি, 5/2 পাইতেছি। এটা কেন, ওয়েল এটা কারণ হইতেছে এখানে কি বলছে, এভারেজ বার করছি আমরা। ঠিক আছে, তো কেন এভারেজ বার করছি, কারণ এখানে এই দুইটার টোটাল আর এই দুইটার টোটাল, তো এটার যদি এক্স কি বলে S1 হয় আর এটা যদি S2 হয়, এই দুইটার এভারেজ বার কইরা একটা তোমার আনসার দিছে, এই জন্য তো এভারেজ বার করলে তো ডেসিমাল থাকবেই তাই না, তো এই হলো বেসিক্যালি কথা। এখন ডিফারেন্ট এনভায়রনমেন্টে থাকে কেন ওইটা এত ডিপ যাইতেছি না, বাট আমি যদি বলে থাকি ইন আ সেন্স, তুমি আশেপাশের এনভায়রনমেন্টে যদি দেখো যে এই সালফার এনভায়রনমেন্টটা কিন্তু 3টা অক্সিজেন দিয়ে ইয়ে করা, আর এই সালফার দুইটা কিন্তু একটা বন্ড দিয়ে। ঠিক আছে, কারণ এই দুইটা সালফারের আশেপাশের এনভায়রনমেন্ট কিন্তু সমান না, দেখো এদের পাশে কি অক্সিজেন অ্যাটম আছে, অক্সিজেন অ্যাটম নাই, সো এনভায়রনমেন্টটাও কিন্তু ইনফ্লুয়েন্স করে। এটা তোমরা এটুতে পড়বা, একটা টপিক আছে, ওটা ডিপ যাইতেছে না কারণ এটা লাগবে না এখন আছে। ঠিক আছে, জাস্ট রেয়ার মানে কি বলে রেয়ার জিনিসগুলো একটু মনে রাখবা, আর কিছু না। ইলেকট্রন ট্রান্সফারের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি, এগুলো তো পড়ছো, বাট আবার যদি দেখি, সে ফর ইনস্টেন্স যে অ্যামোনিয়া ব্রোমিনের সঙ্গে রিয়েক্ট করে নাইট্রোজেন আর হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করছে, কি হয়েছে দেখো তো, এখানে নাইট্রোজেন কি হয়েছে, নাইট্রোজেনের কি 0 তাই না, আগে কি ছিল নাইট্রোজেনের আগে কি ছিল, -3 ছিল, কেন, কারণ দেখো এক্স প্লাস এখানে কি 3টা তাই না, ইজ ইকুয়াল টু 0 তাই না, তাহলে কি আসে এক্স এর ভ্যালু -3, তাহলে নাইট্রোজেনের আগে কি ছিল, এখানে -3 ছিল, এখন সে হয়ে গেছে কি, এখন হয়ে গেছে 0। অক্সিডেশন নাম্বার বলো তো রাফসান, কমছে না বাড়ছে, অক্সিডেশন নাম্বার কমছে না বাড়ছে, রাফসান বলো, রাফসান জি অক্সিডেশন নাম্বারটা কি কমছে না বাড়ছে, বাড়ছে বাড়ছে, বাড়ছে, -3 না হ্যাঁ -3 থেকে 0-তে, হ্যাঁ বাড়ছে, তাহলে আমাকে বলো এটা অক্সিডেশন হবে না রিডাকশন হবে, ফাতেমা বলো। oxidation
গুড, এটা অক্সিডেশন হবে। তার মানে ব্রোমিনটা কি হবে দেখতেই পারতেছো, ও জিরো থেকে এখানে কি হইতেছে, এখানে -1 হইতেছে, তাহলে কি অক্সিডেশন নাম্বারটা কমছে, তার মানে এখানে কি হবে, ও রিডাকশন হইতেছে। তাহলে আমরা অক্সিডেশন নাম্বার চেঞ্জটা দেখে বলতে পারবো কোনটা অক্সিডাইজড হইতেছে আর কোনটা রিডিউসড হইতেছে। ঠিক আছে, কি বলছি তো, এটা এটা মনে রাখবা, মানে কিভাবে কি করতে হয়। তারপরে আমরা যদি যাই, রিডিউসিং এজেন্ট কোনটা, আচ্ছা অক্সিডাইজিং এজেন্ট কি, ইটস আ সাবস্টেন্স দ্যাট অক্সিডাইজেস অ্যানাদার অ্যাটম বাই কজিং ইট টু লুজ ইলেকট্রন, মানে সে নিজে বেসিক্যালি রিডিউসড হয়ে যায় আর কি, বাই গেইনিং ইলেকট্রনস। তার মানে কি অক্সিডাইজিং এজেন্টের অক্সিডেশন নাম্বার কমে। ঠিক আছে, অক্সিডাইজ এখন দেখো, তাহলে এখানে এই যে এখানে দেখো +2 থেকে কি হইতেছে, +3 হইতেছে, অক্সিডেশন নাম্বার বাড়তেছে, তাই না? তাহলে এটা কি, অক্সিডেশন নাম্বার যেহেতু বাড়তেছে, ও অক্সিডাইজিং মানে কি বলে, অক্সিডাইজড হইতেছে। তার মানে কি ও কি হিসেবে কাজ করবে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে, কারণ রিডিউসিং এজেন্ট নিজেই কি হয়, অক্সিডাইজড হয়। আবার ও দেখো কি হয়েছে, -1 থেকে হাইড্রোজেন -1 থেকে এখানে কি -2 হয়ে যাচ্ছে, তার মানে কি অক্সিডেশন নাম্বার কমতেছে, তার মানে কি সে রিডিউসড হইতেছে, তার মানে কি সে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, কারণ সে অক্সিডাইজিং এজেন্ট নিজে রিডিউসড হয়। ঠিক আছে, তো এইভাবে কি করবা, মনে রাখবা, এলো কথা। রিডিউসিং এজেন্ট ইজ এ সাবস্টেন্স দ্যাট, দেখো এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতেছে, কারণ সে বেসিক্যালি কি হয়েছে, নিজে অক্সিডাইজড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা দেখে নিবা, ভেরি ইজি। For a reaction to be recognized as a redox, there must be both oxidizing and reducing agent. গুরুত্বপূর্ণ বিষয়, আগে দেখতে হবে অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট আছে কিনা, নাহলে তুমি এমনি এমনি রেডক্স বলতে পারো না। কিছু সাবস্টেন্স আছে আবার মানে অক্সিডাইজিং আর রিডিউসিং দুইটাই একসাথে অ্যাক্ট করতে পারে। এটা নেচার অফ দ্য রিয়াকশনের উপর ডিপেন্ড করে, যেমন ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন আমরা দেখে থাকি। আচ্ছা, কোনটা এখানে বলতে হবে তোমাকে, ইন উইচ রিয়াকশন ইজ দ্য স্পিসিস ইন বোল্ড ইজ অ্যাক্টিং এজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, যে রিডিউসড হয়, আই রিপিট, দ্য ওয়ান হু ইজ গেটিং রিডিউসড ইটসেলফ ইজ বেসিক্যালি দি অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, সো রিডিউসিং এর কি ডেফিনেশন কি, ইউ গেইন ইলেকট্রনস রাইট, অর ইউ কি বলে, তার মানে কি তোমার অক্সিডেশন নাম্বার কমতেছে, তাই না? তো তুমি করবা, অক্সিডেশন নাম্বারগুলো লিখে ফেলবা। লক্ষ্য করে দেখো কি হইতেছে, অক্সিডেশন নাম্বার কার কমতেছে, Fe2+ এর কমতেছে, তাই না? সো বুঝতেই পারতেছো কে ও রিডিউসিং এজেন্ট হবে। ঠিক আছে, কারণ সে নিচে অক্সিডাইজড হয়ে যায়। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, এই যে এটা বলছিলাম, ইট ইজ আ রিয়াকশন ইন উইচ দ্য সেম স্পিসিস ইজ অক্সিডাইজড এন্ড রিডিউসড সাইমালটেনিয়াসলি। এক্সাম্পল হইতেছে ক্লোরিন ওয়াটার। ক্লোরিনকে যখন তুমি পানির সঙ্গে রিয়াক্ট করবা, তখন ক্লোরিনের দুইটা তৈরি হয়, প্রোডাক্ট, একটা হইতেছে হাইড্রোজেন ক্লোরাইড আর একটা হইতেছে HClO, হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, তো এখানে দেখো কি হইতেছে, ক্লোরিনের 0। ঠিক আছে, প্রথমেই দেখো এখানে হয়ে গেছে, -1 হয়ে গেছে ক্লোরিন, তার মানে কি অক্সিডেশন নাম্বার কি হয়েছে, কমছে, তাই না? সো ই গট রিডিউসড। আবার এখানে দেখো ক্লোরিনের, আবার এখানে কি হয়েছে, +1 হয়ে গেছে, দেখো +1 এর মানে কি, সে অক্সিডাইজ, কারণ অক্সিডেশন নাম্বার বাড়ছে, তাহলে একবার অক্সিডাইজ হয়েছে, একবার রিডিউসড হয়েছে। দিস টাইপ অফ রিয়াকশনকে আমরা কি বলে থাকি, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলে থাকি। ঠিক আছে, এদেরকে ব্যালেন্স করার জন্য ভেরি ইজি। ব্যালেন্স কি করবা, সত্যি কথা বলতে জাস্ট দেখবা যে, মানে প্রথমে এটা লিখবা, রিয়াকশনটা লিখবা লাইক দিস। ঠিক আছে, জাস্ট এই স্পেকটেটর আয়নটা সরাই দিবা। ওকে, স্পেকটেটর আয়নটা সরাই দিবা, এভাবে সরানোর পরে এটা থাকবে। ঠিক আছে, তারপরে তুমি অক্সিডেশন নাম্বার চেঞ্জগুলো ডিডাকশন করবা, করার পরে এই তো। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, ওরা এখানে +5 কেন দিছে, মানে এখানে 5 কেন দিছে, কারণ এখানে লক্ষ্য করে দেখো এই কি হয়েছে, 0 থেকে তুমি -1, আবার এখানে 0 থেকে কি হয়েছে, -2 তে গেছো নাকি, সরি +5-এ গেছো, তাই না? তো ক্লোরিনের এখানে +5, তাহলে 0 থেকে 5 কত কত চেঞ্জ হয়েছে, +5 হয়েছে। ঠিক আছে, তাহলে কয়টা ইলেকট্রন সে গেইন করছে, 5টা, না অক্সিডেশন নাম্বার যেহেতু বাড়ছে, সরি সে 5টা ইলেকট্রন লুজ করছে। ঠিক আছে, লুজ করছে, তো কারণ সেখানে অক্সিডাইজড হয়েছে, তাই না? অন্যদিকে দেখো যে আবার ওই ক্লোরিনটাই কি করতেছে, ওই ক্লোরিনটাই 5টা ইলেকট্রন গেইন করে কি করতেছে, তোমার রিডাকশন হইতেছে। ঠিক আছে, সো এখানে আবার এই সেম ইয়েটাই 5টা ইলেকট্রন গেইন করে রিডাকশন হইতেছে। সো আই হোপ ইউ আন্ডারস্টুড দ্য কনসেপ্ট। অক্সিডেশন নাম্বার কমলে মানে কি, ইলেকট্রন কি হইতেছে, ইলেকট্রন গেইন করতেছে, মনে রাখবা। আর অক্সিডেশন বাড়লে কি, তো অক্সিডেশন নাম্বার বাড়লে কি, ইলেকট্রন লুজ করতেছে, অয়েল রিগের হিসাব। ঠিক আছে, ওইভাবে মনে রাখবা। এই দেখো ওরা ব্যালেন্সিংটা করে দিচ্ছে। আচ্ছা, টোটাল চার্জ অন দ্য লেফট এন্ড দ্য রাইট সাইড, ইটস আ গুড ওয়ে টু ভেরিফাই ওয়েদার ইউর রিয়াকশন ইজ ওকে অর নট। ঠিক আছে, সো বোথ সাইডস দেখবা যে টোটাল চার্জ কত, যেমন এই দেখা, এখানে দেখো
টোটাল চার্জ অফ দ্য রিয়াক্টেন্ট -1 মেক সেন্স, কারণ এখানে 0 এখানে -1, সো 1 মাইনাস, আর এখানে দেখো -1 তাহলে না এখানে 5 টাইমস -1 আর এখানে প্লাস -1, তাহলে কত আসে তোমার -6, তাই না? আর সাথে এটা তো 0, তাহলে ঘুরে ফিরে নেগেটিভ, এটা তো ব্যালেন্স আউট না, তখন কি করবা? তো তোমাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? তো তুমি ব্যালেন্স করো, এদিকে 3 দিয়ে দিবা, এখানে 6 দিয়ে দিবা, মেক সেন্স, কারণ এখানে কয়টা আছে দেখো অক্সিজেন, এটা কয়টা আছে 1 2 3, এখানে যদি 3 দাও তাহলে 6টা হয়ে যায়, 6টা হয়ে যায়। সো ইয়া, আই থিঙ্ক ইউ গাইজ নো হাউ টু ব্যালেন্স, ভেরি ইজি বেসিক্যালি। সো এভাবে ব্যালেন্স করে নিবা, ঠিক আছে? চার্জের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি, ভেরিফিকেশন করতে পারি ওয়েদার ইওর রিয়াকশন ইজ ওকে অর নট। আচ্ছা, কিছু অক্সিডেশন নাম্বার তুমি যদি মনে রাখো তাহলে একটা ইউজফুল টুল হিসেবে কাজ করতে পারে। যেমন ফর এক্সাম্পল PCl3 ফসফরাস 3 ক্লোরাইড, তার মানে কি ফসফরাসের অক্সিডেশন নাম্বার কি এখানে 3। PCl5 ফসফরাস 5 ক্লোরাইড, ফসফরাসের 5 হইতেছে অক্সিডেশন নাম্বার। অক্সিজেন ডাইফ্লোরাইড, এখানে কি ভালো করেই বুঝতে পারতেছে কি হবে, এটা অক্সিজেন এখানে কি হবে +2 হবে। এটা কি হবে ডাইঅক্সিন ডাইফ্লোরাইডের ক্ষেত্রে এটা +1 হবে, কারণ এখানে দেখো এখানে 2 মাইনাস না, এখানে কি হয়ে যাবে ওইদিকে +2 তে, আর 2x না, 2x মানে তুমি যখন x কে সাবজেক্ট বানাবো তাহলে কি আসে +1 এ আসে, তাই না? তো এটা +1 হবে, ওটা +2 হবে অক্সিজেনের। দেখো দুইটা ভিন্ন ভিন্ন কম্পাউন্ড, বাট ইউ নো দ্য অক্সিডেশন নাম্বার ইজ ডিফারেন্ট। ক্যান ইউ নেম দিস ট্রানজিশন মেটাল কম্পাউন্ডস? হ্যাঁ, নেম করতেই পারি, কিন্তু ওরা আসলে মেইনলি বলছে অক্সিডেশন নাম্বার করে নেম করতে। তো অক্সিডেশন নাম্বারগুলো বের করে নেবা, এটার কী হবে? এটা আমরা জানি 2x, কারণ কপারের তো জানি না, বার করতে হবে। O2 মাইনাস মানে অক্সিজেনের তো -2 = 0, তাহলে কত আসে +1, তাই না? নাম কী হবে কপার 1 অক্সাইড, দেখছো কপার 1 অক্সাইড। এরপরে MnSO4 এর ক্ষেত্রেও সমান, MnSO4 এ Mn কে সাবজেক্ট বানাও, সালফার তো তোমার কি বলে 2 মাইনাস থাকে আমরা জানি, প্লাস তোমার অক্সিজেনের তো আমরা জানি -2 4 0, কারণ এটা 0, তাহলে সাবজেক্ট মানে কত আসে তোমার -8 -10। সো এটাকে যদি ইয়ে করো, না না ভুল বলছি নাকি, -2 8, তাহলে কত আসে তোমার 8। হুম, Mn2 প্লাস, ও আচ্ছা অক্সিডেশন নাম্বার, ও আচ্ছা এটা এইভাবে তো না, সরি, না না সরি সরি, তো রেডিক্যালি ওটাকে আগে ভাঙতে হবে। এই যে এটা কি বলে Mn আর কি বলে SO4 2 মাইনাস, হ্যাঁ, তো ওইটার যদি 2 মাইনাস থাকে, সো এটার তো মানে ইয়ে হবে, মানে কি বলে এটা যদি 2 মাইনাস থাকে আর এটাকে তো 2 প্লাস হইতে হবে, কারণ MnSO4 না, আমরা জানি দুইটার যদি সেম চার্জ থাকে, সো অবভিয়াসলি দুইটার ইয়ে থাকবে কি বলে চার্জ সমান থাকবে, এবং এই জন্য মনে করো আমরা ওই চার্জটা দেখাই না, সো এটাও Mn2 প্লাস হবে, ঠিক আছে? এই হলো কথা। আর সোডিয়াম ক্রোমেট 6 এর ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কি হবে CrO4, আচ্ছা এখানে দেখো Na2, তার মানে CrO4 এর ভ্যালেন্সি কি হবে 2 মাইনাস হবে, তাই না? এখন তুমি ইয়ে করে নিবা, মানে কি বলে ক্রোমিয়ামেরটা বার করে ফেলো, x প্লাস 2 টাইমস কি বলে -2 টাইমস 4 -2, এটা কত দাঁড়াবে +8 -2, তাহলে কত আসে +6, এই জন্য এটা ক্রোমেট 6, ঠিক আছে? তো বাকিগুলো এভাবে পারবা, পটাশিয়াম ম্যাঙ্গানেট 3 সোডিয়াম ডাইক্রোমেট, Cr2O7 এর ক্ষেত্রে সমান, যে Cr2O7 এর কিন্তু কি, যেহেতু Na2 দিছে, তার মানে কি Cr2O7 এর কি হবে 2 মাইনাস হবে ওভারঅল চার্জ, ঠিক আছে? এরপর তুমি ক্রোমিয়ামকে সাবজেক্ট বানায় বার করতে পারবা ক্রোমিয়ামের কি আসে। ওকে, এলো কথা। সো এই কিছু জিনিস মনে রাখবো, মেটালস ইন জেনারেল উইল ফর্ম পজিটিভ আয়ন্স, তার মানে কি মেটালসের যে চার্জ আছে ওই চার্জটাই বেসিক্যালি অক্সিডেশন নাম্বার হয়ে যাবে সাধারণত। দেখো সোডিয়াম চেঞ্জেস ফ্রম 0 to 1 as you can see, ঠিক আছে? তারপরে এখানে দেখো ম্যাগনেসিয়ামের কিন্তু এখান থেকে 0 0 ছিল, 0 থেকে কি হয়ে গেছে 2 প্লাস +2 হয়ে গেছে, মেক সেন্স। তুমি চাইলে বারও করতে পারো, তো ইফ ইউ ওয়ান্ট না বের করেও দেখতে পারো, এখানে তো MgCl2 তাই না, তো ম্যাগনেসিয়ামের তো 2 প্লাস, তো বুঝতেই পারতেছো, জাস্ট প্লাস সাইনটা ওই থেকে নিয়ে হয়ে যাবে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, ওকে সরি। সো অ্যাজ আই ওয়াজ সেইং, আমরা কোথায় ছিলাম? তো এই যে এখানে ম্যাগনেসিয়াম আর সোডিয়াম আছে, আর এখানে নন মেটালসের ক্ষেত্রে একই কথা বেসিক্যালি, সাধারণত এটা ইয়ে থাকে, তাই ইটস বেসিক্যালি 0 থাকে, কারণ অবভিয়াসলি ইটস নিউট্রাল, দ্যাটস ওয়াই।
আর মেইন কথা হইতেছে এই যে অক্সিডেশন নাম্বার কিংবা চার্জটা জরুরি কেন, কারণ আমরা যদি একটু দেখি হাফ ইকুয়েশনস কিংবা আয়নিক হাফ ইকুয়েশনস, এখানেই তোমার গুরুত্বপূর্ণ বিষয় মানে যেগুলো লাগবে। আইজিসিসিতে দেখছো, বাট দেন এগেইন যদি দেখে থাকো আর কি, যে লেডটা দেখো Pb2+ থেকে কি হইতেছে, লেড হইতেছে, তাই না? ইলেকট্রন গেইন করতেছে, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি হোয়াট, কি বলে, রিডাকশন আমরা জানি। অ্যান্ড দিস ইজ হোয়াট, অক্সিডেশন, কারণ এখানে অক্সিডেশন লুজ করতেছে, তাই তো। তো এখানে কিছু হাফ ইকুয়েশনস আছে একটু কমপ্লিকেটেড, তো এদেরকে আবার পানি আর হাইড্রোজেন আয়ন দেওয়া লাগে। আমি একটা এক্সাম্পল দেখলে বুঝবা। এখানে দেখো, ডাইক্রোমেট আয়ন্স রিঅ্যাক্ট উইথ আয়রন 3 আয়ন্স ইন অ্যাসিডিক কন্ডিশনস ফর্মিং Cr3+ and iron 3 ions. রাইট দি হাফ ইকুয়েশনস and use this to construct an ionic equation. ওকে, ওরা কিন্তু বলেই দিচ্ছে যে Fe2+ কি হইতেছে, অক্সিডাইজড হইতেছে টু Fe3+, তার মানে কি একটা ইলেকট্রন গেইন করতেছে, না সরি, একটা ইলেকট্রন কি করতেছে, সরি অ্যাজ দ্য গেইন এন ইলেকট্রন, না এটা কি ভুল বলছে বোধ হয়, বিলিভ এখানে তো অ্যাজ দ্য লুজ হবে, কি বলবো বুঝলাম না। Fe2+ অ্যাজ দ্য লুজ এন ইলেকট্রন টু ফর্ম, সরি এখানে একটু ভুল হবে, একটু দেখে নিও প্লিজ। As they lose an electron to from Fe3+, this half equation can be simply constructed showing the loss of an electron, Fe2+, Fe3+, আর এই যে এখানে দেখো একটা ইলেকট্রন, ঠিক আছে। তো এই হলো কথা। এখন বলছে কি, তার মানে কি একটা অক্সিডাইজ হয়েছে আর একটা রিডিউসড হয়েছে, এটা বলছে এই যে Cr2O7 2- আয়রন Fe2+ Fe3+ হইতেছে, তাহলে ও কি হইতেছে, কি বলে, অক্সিডাইজ হইতেছে। তার মানে কি, স্বাভাবিকভাবেই Cr2O7 2- ও কি হবে, অক্সিডাইজড হবে, সরি রিডিউসড হবে, তাই না? অ্যান্ড এটা কীভাবে দেওয়া হবে যে রিডিউসড হইতেছে, আমি যদি বলি, যেমন এখানে দেখো Cr2O7 2-, এখানকার ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা কি, 2x প্লাস -2 7 ইজ ইকুয়াল টু -2, যদি ওভারঅল তোমার তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে, -2 প্লাস 14, আমি 14টা এদিকে নিয়ে গেছি, 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত আসে, +6। দেখো এখানে +6 ছিল, +6 থেকে কই +3, অক্সিডেশন নাম্বার কমছে, তাই না? তার মানে কি রিডিউসড হয়েছে, ঠিক আছে? এইভাবে তুমি দেখাইতে পারো। আচ্ছা, এখন এখানে মানে বিফোর রাইট দ্য আনব্যালেন্সড ইকুয়েশন, প্রথমে তুমি আনব্যালেন্সড ইকুয়েশনটা লিখবা, ঠিক আছে? তো যে Cr2O7 2- Cr3+ যাইতেছে, এটা যে দিবাতে তুমি জাস্ট এভাবে লিখে ফেলবা প্রথমে, ঠিক আছে? এরপর জাস্ট ব্যালেন্স আউট করবে, এখানে দুইটা করবে, এই জন্য দুইটা দিছে আর কি। এরপরে তোমাকে পানি অ্যাড করতে হবে, অক্সিজেন অ্যাটমসগুলোকে ব্যালেন্স করার জন্য রাইট সাইডে, প্রোডাক্টের সাইডে তোমাকে পানি অ্যাড করতে হবে, এটা মনে রাখবা। পানি কয়টা অ্যাড করবা তোমার এটা আসলে ডিপেন্ড করে, এখানে কয়টা 7টা অক্সিজেন অ্যাটম আছে না, এই জন্য তোমার 7 দেওয়া লাগবে, ঠিক আছে? ব্যালেন্স আউট করবা। আর লাস্টের দিকে লেফট সাইডে তোমাকে ব্যালেন্স করার জন্য হাইড্রোজেন অ্যাটম দেওয়া লাগবে, কারণ তুমি এখানে কিন্তু এক্সট্রা হাইড্রোজেন অ্যাড করছো, তাহলে লেফট সাইডে হাইড্রোজেন দেওয়া লাগবে, ঠিক আছে? তো দিয়ে দিবা 14H+, কারণ ওখানে 7টা মানে 7 × 2 14টা দিছো, তাই না? এই জন্য এখানে 14H+ হবে। আচ্ছা, লাস্টের দিকে তোমাকে ইলেকট্রনটা অ্যাড করতে হবে, ঠিক আছে? কয়টা ইলেকট্রন গেইন করে সেখান থেকে তোমার হইছে, মানে কি বলে, 3+ হইছে, ঠিক আছে? এই হলো কথা। সো দ্যাটস হাউ মানে এটা করবা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সরি, এখানে 6টা ইলেকট্রন কেন, তোমার কাছে প্রশ্ন আসতে পারে। দেখো এখানে Cr3+, ফ্রম Cr3+, সরি ফ্রম Cr6, ঠিক আছে, ফ্রম Cr6+ টু Cr3+, কয়টা ইলেকট্রন সে গেইন করছে, 3টা ইলেকট্রন। তোমার কাছে প্রশ্ন থাকতে পারে এখানে 6টা কেন, কারণ এখানে দেখো কয়টা মোল দেখছো, আমরা কিন্তু এটা 1 মোলের জন্য, কিন্তু এখানে দেখো 2 মোল, ঠিক আছে? তাহলে 2 মোলের জন্য কি হবে, জাস্ট 3 করলে মাল্টিপ্লাই, মানে 6টা ইলেকট্রন হবে, ঠিক আছে? 2টা মোল অফ Cr3+, তাহলে ঘুরে ফিরে কয়টা গেইন করবে, 6টা গেইন করবে, এখানে এই জন্য 6টা দেওয়া হয়েছে। সো ডোন্ট বি কনফিউজড, ঠিক আছে? তারপরে তুমি যদি এই দেখো, সো দিজ আর দ্য মানে ফার্স্ট আয়নিক হাফ ইকুয়েশন। আচ্ছা, এখানে 6টা কেন দেওয়া হয়েছে, এই যে তুমি নিচের দিছো না 6, তো ওইটা তো ব্যালেন্স করতে হবে, তো এই জন্য এখানে 6 6 6 দিয়ে ওইটাকে 6 করে ফেলা হয়েছে, তাই। তাহলে এই দুইটা করলা, এরপরে তো তুমি সোজা ইউ ক্যান জাস্ট কনস্ট্রাক্ট হাফ ইকুয়েশন কেমনে করবা, এটাকে যদি আমরা করি, মানে এডিশন করি, ঠিক আছে? এটাকে যদি আমরা এডিশন করি এইভাবে, সরি এইভাবে যদি এডিশন করি, তাহলে এই যে হয়ে যাবে, এইটা কেটে যাবে, এটা কেটে যাবে, এই দুইটা যদি কেটে যায়, তাহলে তোমার কি কি বাকি রয়, এই দুইটা বাকি রয়, এইটা বাকি রয়, প্রোডাক্ট সাইডে এইটা 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 এইটার রিঅ্যাক্টেন্ট সাইডে বাকি রয়, এই যে তৈরি হয়েছে, ঠিক আছে? এইগুলো কথা। এরপরে আয়নিক হাফ ইকুয়েশনকে ব্যালেন্স করা তো খুবই ইজি। ব্যালেন্স তো কেমনে করবা, যেমন এখানে দেখো ওভারঅল রেডক্স রিঅ্যাকশন লেখা, প্রথমে তুমি মানে এই যে আগের মতো আনব্যালেন্সটা লিখে ফেলবা, তোমাকে যা বলবে ওই অনুযায়ী বেসিক্যালি ইউ আর জাস্ট গোনা রাইট দ্য হোল থিং, ঠিক আছে? ইউ আর জাস্ট গোনা রাইট দিস হোল থিং,
তারপরে তুমি অক্সিডেশন নাম্বার কার কম কার বেশি, কে কোথা থেকে কত হইতেছে, +7 থেকে +2 থেকে +3, এসব তুমি অ্যানালিসিস করবা। ঠিক আছে, তারপরে অক্সিডেশন নাম্বার চেঞ্জটা রিডিউস করবা। যেমন এখানে দেখো +7 থেকে +2-তে কত, -5 চেঞ্জ। ঠিক আছে, কত অক্সিডেশন নাম্বার কমতেছে না, তাহলে কি হইতেছে, ইলেকট্রন সে গেইন করতেছে, আর এখানে কি বাড়তেছে। তাহলে মানে কি এখানে একটা এখানে এখানে কয়টা, এখানে 5টা ইলেকট্রন, মানে সরি 5টা না, হ্যাঁ 5টা ইলেকট্রন বেসিক্যালি কি হইতেছে তোমার, ভুল বলছি নাকি, না না 5টা, হ্যাঁ 5টা ইলেকট্রন বেসিক্যালি তোমার গেইন করতেছে। তুমি যদি ওই যে সাবস্ট্রাক্ট করে দেখো। আর অন্যদিকে এখানে কি হইতেছে, +2 থেকে +3 একটা ইলেকট্রন সে লুজ করতেছে। এখন বুঝতেই পারতেছো ইটস নট ব্যালেন্সড। এখানে 5টা ইলেকট্রন গেইন করা, এখানে একটা কেমনে 5টা ইলেকট্রন গেইন করে গেছে, তাহলে কি বলে 4টা ইলেকট্রন মানে কি এটলিস্ট আরো 4টা কোথায়, 4টা ইলেকট্রন তো লুজ করা লাগবে, তাই না? তো এটাকে আমাদেরকে ব্যালেন্স করতে, ব্যালেন্স কিভাবে করবা, 5টা এখানে 5 দিয়ে দিবা। এখানে যদি 5 দিয়ে দাও তাহলে 5টা Fe2+ এক একটা কি করবে, একটা ইলেকট্রন লুজ করবে। তাহলে কত হইলো, 5টা ইলেকট্রন লুজ করলো। ঠিক আছে, সো এই হলো কথা। এরপরে তুমি এই যে ব্যালেন্স আউট করবা, দেখো আচ্ছা এখানে ব্যালেন্সিং 5 তো দিলা ভালো কথা, কিন্তু এখানে তো ব্যালেন্স হয়েছে নাকি ওইটা দেখবা। কিন্তু লেফট সাইড রাইট সাইডে চার্জগুলো সব অ্যাড করবা, +9 আসে এই সাইডে, এখানে কি 17+ আছে। আচ্ছা তাহলে এদেরকে ব্যালেন্স করতে হবে, কিভাবে ব্যালেন্স করবা, ওই যে ঘুরে ফিরে ওইটাই যে কয়টা লাগবে কি বিষয়। যেমন এখানে কি তোমার দেখতে পাচ্ছ অক্সিজেন এখানে 4টা, তাহলে এখানে 4 দিয়ে দিবা, তাহলে এখানে ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু এখানে তো 8টা হয়ে যায় হাইড্রোজেন, তো এখানে 8 দিয়ে দিবা। ঠিক আছে, এইভাবে ব্যালেন্স হয়ে গেছে। ওকে, নেক্সটে আমরা যদি যাই, অ্যাসিড বেস টাইট্রেশনসকে আমরা আর ইউজ টু ফাইন্ড দি আননোন কনসেন্ট্রেশন অফ সলিউশনস অফ অ্যাসিড এন্ড বেসেস। ঠিক আছে, অ্যাসিড বেস ইন্ডিকেটর্স প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য চেঞ্জ ইন দ্য কেমিক্যাল এনভায়রনমেন্ট। The change color reversibly depending on the concentration of H+ in the solution. Indicators are weak acids and bases where the conjugate bases have a different colors. এগুলো তোমরা পড়ছো, বাট আবার যদি বলি, লিটমাস আছে, লিটমাস পেপার অ্যাসিডের আন্ডারে পিঙ্ক দেখায়, অ্যালকালির আন্ডারে ব্লু দেখায়, মিথাইল অরেঞ্জ ইজ অ্যানাদার ইন্ডিকেটর যেটা অ্যাসিডের আন্ডারে রেড দেখায়, অ্যালকালির আন্ডারে ইয়েলো দেখায়, ফেনপথ্যালিন ইজ অ্যানাদার ইন্ডিকেটর। ইউ উইল হ্যাভ টু মেমোরাইজ দ্য কালার্স, আনফর্চুনেটলি আই এম সরি, মেমোরাইজ ইট। ঠিক আছে, ফেনপথ্যালিনের ক্ষেত্রে তোমার অ্যাসিডটা কালার দেখায়, কালারলেস দেখায়, আর অ্যালকালিটা বেসিক্যালি পিম দেখায়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে উইচ ওয়ান শুড ইউ চুজ? ওয়েল ইট ডিপেন্ডস অন দ্য কম্বিনেশন অফ অ্যাসিড অ্যান্ড বেস। ঠিক আছে, a good indicator gives a very sharp color change at equivalence point. Equivalence point কি টাইট্রেশনে আমরা পড়ছি, আমরা পড়বো সামনে অবশ্য। ইকুইভ্যালেন্স পয়েন্টে আমরা ইজ দ্য পয়েন্ট যেখানে বেসিক্যালি অ্যাসিড কিংবা অ্যালকালি ফুললি অ্যাসিড অন্য অ্যাসিড কিংবা অ্যালকালিকে নিউট্রালাইজ করে ফেলে। ঠিক আছে, ওকে। টাইট্রেশনে ইট ইজ নট অলওয়েজ পসিবল টু ইউজ টু কালার ইন্ডিকেটার্স বিকজ অফ দিস লিমিটেশন। সো ফর এক্সাম্পল লিটমাস আমরা লিটমাস পেপার কেন ইউজ করতে পারি না, কারণ লিটমাস পেপার কিন্তু শার্প কালার চেঞ্জ দিতে পারে না। লিটমাস পেপার কিন্তু বলতে পারো মানে কি বলবো, লাইক একটু মানে আমি দেখাবো পরে, বাট একটু ফেডিং কালার দেয়। সো ফেডিং কালারের ফলে বলতে পারো জিনিসটা ইনঅ্যাকুরেট থাকে, বা ভালো করে মানে বুঝতে পারো না যে এটা কি মানে অ্যালকালি ছিল নাকি তোমার অ্যাসিড ইয়ে ছিল আর কি ডিউটালাইজ করার পরে। When phenolphthalein is used, it is usually better to have the base in the bullet because it is easier to see the sudden and permanent appearance of a color. While phenolphthalein is more reactive in a sense, এবং কালার চেঞ্জটা আরও সুন্দর। কারণ সাধারণত এই কালার চেঞ্জটা দেখার জন্য আমরা বেসটাকে বুলেটে রাখি, আর অ্যাসিডটাকে কই রাখি, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে রাখি। ঠিক আছে, এটা ইউনিট 3-তে আমরা পড়বো আরও এক্সটেন্সিভলি, বাট এটা জাস্ট বললাম আর কি, যাতে করে যে কী হবে, এই কী হইতেছে তোমার অ্যালকালি নিচে পড়তেছে, তাই না? তাহলে কালারলেস থেকে কী হবে, সরি অ্যাসিডটা কী হবে তোমার, ওই যে অ্যাসিডটা কী ছিল আগে, কী দেখাবে, কালারলেস দেখাবে। ঠিক আছে, তো সরি পিঙ্ক দেখাবে। ঠিক আছে, যাতে তুমি ইয়ে করতেছো কী বলে, বেসটা তুমি বোর্ড থেকে এখানে ফালাইতেছো, তাহলে বেসটা ফালাইলে কী হবে, কালারলেসটাও বেসিক্যালি ইয়ে হয়ে যাবে। এই হলো কথা। তো এটা ইয়ে করবা, মানে কালারলেস টু পিঙ্ক, সরি পিঙ্ক ফ্রম আ কালার্ড সলিউশন টু আ কালারলেস ওয়ান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই তো একই কথা। হ্যাঁ, এখন এটা গেল, তারপরে হইতেছে কনসেন্ট্রেশন। ইউ লার্ন দিস ইন ইউনিট 1, বাট
just concentration at ye ki, like what is concentration? It's basically the measurement of the amount of solute dissolved in a solvent to make 1 dm cube of solution. সলিউটটা সলভেন্টে যেটা ডিজলভ হয়, সলভেন্টে সাধারণত পানি থাকে এবং ইউনিট মোল পার ডিএম কিউব, তাই না? ডাইলিউট সলিউশনে অবভিয়াসলি কনসেন্ট্রেশনের সলিউট কম থাকে। ওকে, সো এলো কথা। চেঞ্জ ইন মাস ইন গ্রামস টু মোলস, চেঞ্জ সিএম কিউ। আচ্ছা, ইউনিটস কিন্তু সবসময় মোল পার ডিএম কিউব থাকবে, এসআই ইউনিটস এই জন্য, তাই সো এটা মনে রাখবা। আর একটা কথা হইতেছে কীভাবে, যে ফর্মুলা আছে আমাদের, কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু মোলস ডিভাইডেড বাই ভলিউম। সো তুমি যখন মোলসকে ইয়ে করবা, সাবজেক্ট বানাবা, তখন কনসেন্ট্রেশন টাইমস ভলিউম হয়ে যায়। এটা তোমরা ইউনিট ওয়ানে পড়ছো। একটা এক্সাম্পল দেখো, নিউট্রালাইজেশন ক্যালকুলেশন দিছে ওরা, এটাই আসবে তোমার মেন এক্সামে। 25 cm cube of 0.050 dm cube sodium carbonate was completely neutralized by এত dilute hydrochloric acid. বলছে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন ইন মোল পার ডিএম অফ দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেমনে করবা? ওয়েল, এটা প্রথমেই ব্যালেন্সড ইকুয়েশনটা লিখবা। এখানে রাইট দ্য ব্যালেন্সড ইকুয়েশন। ওকে, প্রথমে এভাবে লিখে ফেলবা কি রিয়েক্ট করতেছে না কি রিয়েক্ট করতেছে। তারপরে তোমাকে কি দেওয়া আছে দেখো, দে হ্যাভ প্রোভাইডেড ইউ দ্য কি বলে, they have provided you the moles, sorry, concentration and what, volume, right? So you can easily find the moles of sodium carbonate ওই যে ওই ফর্মুলা দিয়ে। আচ্ছা, তার আগে তোমাকে কি করতে হবে, 25 সিএম কিউব দিছে না, ওটাকে তুমি 1000 দিয়ে ডিভাইড করে ডিএম কিউবে কনভার্ট করে ফেলবা। তারপরে ওই যে ফর্মুলা, ওই যে এই ফর্মুলা দিয়ে বেসিক্যালি তুমি মোলস বার করে নিবা। বার করার পরে তুমি মোল রেশিওটা দেখো, এখানে 1:2 রেশিও, ঠিক আছে? দাঁড়াও, এখানে যদি 1 মিনিট দাঁড়াও। কে ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, যে তো এটা হলো কথা। তো এইভাবে যদি করো তাহলে ঘুরে যে এখানে 1:2 রেশিও দেখো, দেখো এখানে 1:2 রেশিও, যে 1:2 দেখো Na2CO3 ইয়ে হইতেছে, এই জন্য সো 1:2 রেশিও দিয়ে তুমি বেসিক্যালি ইয়ে বের করে ফেলবা, কি বলে ইয়েটা বের করে ফেলবা। এই দেখো, therefore 0.0125 moles of Na2CO3 reacts with 0.00250, কারণ এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি তুমি কি বলবো, HCl এর মোলস বের দিবা। এখন তুমি HCl এর ইয়ে জানো কি, দেখো HCl এর তুমি ভলিউম জানো, সো ইউ অলসো নো দ্য মোলস নাও, সো ইউ ক্যান ইজিলি ইউজ দ্যাট ফর্মুলা টু ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন, ঠিক আছে? আচ্ছা, কনসেন্ট্রেশন ইন জিডিএম কিউব, ইউনিট ওয়ানে পড়ছো, যে মোল ডিএম কিউব আছে না, ওইটাকে জিডিএম কিউবে কনভার্ট করবে। ইটস জাস্ট অ্যানাদার অল্টারনেটিভ ওয়ে টু শো দ্য, মানে কি বলে, কনসেন্ট্রেশন বেসিক্যালি, ঠিক আছে? আর স্টুডেন্ট ডিজলভ 10 গ্রাম হতো ইন 2 ডিএম কিউব, তো কী করবা, ওইটা জাস্ট ডিভাইড করবা, 10 দিয়ে 2 দিয়ে ডিভাইড করবা, তাহলে কি 5 গ্রাম ডিএম কিউব, ঠিক আছে? সো ইজি। আচ্ছা, পার্সেন্টেজ আনসার্টেনটি নিয়ে তো বলে লাভ না, মানে আলাদা করে বলে লাভ না। ইটস দ্য ওয়ে টু কম্পেয়ার দ্য সিগনিফিকেন্স অফ অ্যান অ্যাবসোলিউট আনসার্টেনটি অন আ মেজারমেন্ট। দিস ইজ নট টু বি কনফিউজড উইথ পার্সেন্টেজ এরর, ঠিক আছে? উইচ ইজ এ কম্প্যারিজন অফ এ রেজাল্ট ও লিটারেচার ভ্যালু। মেক সেন্স? কারণ পার্সেন্টেজ এরর হইতেছে, আমি যদি ইউনিট 3-তে এটা পড়াবো, বাট আমি যদি একটু সুন্দর করে বলি, পার্সেন্টেজ এররের ফর্মুলা আর পার্সেন্টেজ এরর ডিফারেন্ট, ঠিক আছে? পার্সেন্টেজ আনসার্টেনটি, এখানে কি বলছে, পার্সেন্টেজ আনসার্ট, হ্যাঁ ওয়ে টু, ঠিক আছে? পার্সেন্টেজ এরর আর পার্সেন্টেজ আনসার্টেনটি ডিফারেন্ট আছে, ঠিক আছে? আর পার্সেন্টেজ আনসার্টেনটির ফর্মুলাটা কি, এটা হইতেছে আনসার্টেনটি টাইমস নাম্বার অফ টাইমস রিডিং টেকেন ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু, আর যেহেতু পার্সেন্টেজ তাই টাইমস 100 করতে হবে। এটা হচ্ছে পার্সেন্টেজ আনসার্টেনটি। এই ফর্মুলা তোমরা ইউনিট 3-তে পাবা, এটা আমরা আরও এক্সপ্লেন করবো বেসিক্যালি। So when you are adding or subtracting two measurements, then you add together the absolute measurements uncertainty. Say for instance, using a balance to measure the initial and final mass of a container, using a thermometer for the measurement of the temperature at the start and the end, using a burette to find the initial and final reading. You have to read the instrument twice to obtain the quantity. Make sense? তাহলে ওই যে আমি একটু আগে বললাম না যে আনসার্টেন তখন তোমাকে কি করা লাগবে, বুরেটে তুমি ফাইনাল আর ইনিশিয়াল রিডিং নিয়ে থাকো, সো ইউ উইল অবভিয়াসলি হ্যাভ টু ইউজ 2 হিয়ার, ঠিক আছে? অলসো ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ইয়ার, কি মানে কি হয় না হয়, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা। সো ঠিক আছে, তো টোটাল এক্সপেরিমেন্টাল আনসার্টেনটিটা সাধারণত
কি হয়ে থাকে, এটা ইউনিট থ্রির একটা কনসেপ্ট। কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে যে মাল্টিপল পিসেস অফ ইকুইপমেন্ট ইউজ করে থাকে which have a measure of uncertainty in the use. Say, for instance, একটা টাইট্রেশনের ক্ষেত্রে আমি যদি বলি, প্রত্যেকটা ইকুইপমেন্টের আলাদা একটা আনসার্টেনটি থাকে। সো ইউ উইল হ্যাভ টু টেক ইন কনসিডারেশন অফ অল দ্য আনসার্টেনটিস অফ ইচ অ্যান্ড এভরি ইকুইপমেন্ট অ্যান্ড সাম ইট আপ। ঠিক আছে, ওইটাই হবে তোমার টোটাল এক্সপেরিমেন্টাল আনসার্টেনটি। যেমন এখানে দেখো, ব্যালেন্স, ভলিউমেট্রিক, মানে একটা টাইট্রেশনে কী কী জরুরি? ইউ নিড দ্য মাস অফ দ্য সলিড, রাইট? ভলিউমেট্রিক ফ্লাস্ক, তাহলে কি মানে ব্যালেন্স ইউজ করো মাস অফ দ্য সলিড ইয়ে করতে, ভলিউমেট্রিক ফ্লাস্ক ইউজ করো স্ট্যান্ডার্ড সলিউশনটা বানাইতে, ভলিউমেট্রিক পিপেট ইউজ করো ওই যে স্যাম্পলটাকে মেজার করে কনিক্যাল ফ্লাস্কে নেওয়ার জন্য, বুলেটটাকে ইউজ করো ইনিশিয়াল ফাইনালের জন্য। তো এক একটার কিন্তু আলাদা কি আছে, এক্সপেরিমেন্টাল কি ইনস্ট্রুমেন্টাল আনসার্টেনটি আছে, প্লাস মাইনাস 0.5, 0.1, 0.2, 0. এইগুলাকে অ্যাড করলে টোটাল এক্সপেরিমেন্টাল আনসার্টেনটি 1.2% হবে। সো দ্যাটস হাউ ইউ বেসিক্যালি ফাইন্ড দ্য টোটাল এক্সপেরিমেন্টাল আনসার্টেনটি ফর ইচ অ্যান্ড এভরি এক্সপেরিমেন্ট, মানে এনি মানে এক্সপেরিমেন্ট আর কি। আর আরেকটা কথা হইতেছে, এটা তোমরা ফিজিক্সে পড়বা, এএস ফিজিক্সে, এটা ইউনিট থ্রি আই উড সে। এএস ফিজিক্সের ইউনিট থ্রিতেও তোমাদের পার্সেন্টেজ আনসার্টেনটি নিয়ে অনেক বড় একটা ইয়ে আছে, টপিক আছে, অ্যান্ড ইটস কাইন্ড অফ রিকোয়ার্ড ইন কেমিস্ট্রি ইউনিট থ্রি এজ ওয়েল। সো ইটস আ কমন থিং ইন বোথ সাইড। আর যে ফর্মুলাটা দিয়েছি না, ওই ফর্মুলাটা আমি ইউনিট থ্রিতে আবার মানে দেখাবো নিউমেরিক্যাল ক্যালকুলেশনসের মাধ্যমে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। হয়তো বা তোমরা আইজিসিসিতেও পড়ছো, ইটস দ্য সেম থিং বেসিক্যালি। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার, অ্যান্ড এই চ্যাপ্টার শেষ আজকের জন্য বেসিক্যালি। আর আমরা কালকে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। সো আজকে এতটুকু পর্যন্তই। আর হোমওয়ার্কের ব্যাপারে যদি বলি, হোমওয়ার্ক ফাতেমা ইউ গিভ ইট রাইট, আই সো ইউর হোমওয়ার্ক বেসিক্যালি, তুমি হোয়াটসঅ্যাপে দিছো, অ্যান্ড আই উইল টেক, আমি সিলেবাস শেষ হওয়ার পরে আমি এমনিতেই বলছি সবাইকে, দ্যাট আই এম গোনা টেক আ সেপারেট 2 or 3 classes for doubt sessions, so only on the homeworks which I gave. So obviously whatever confusions you have on any homework which I give, be it unit 1 or unit 2, so you're gonna share it there, okay? তখন আমি দেখাই দিব, কারণ এটার জন্য আলাদা ক্লাস নেওয়া লাগবে, কারণ তোমরা বুঝবে না, ঠিক আছে? সো ইউ নিড টু হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। যেগুলো হোমওয়ার্ক দিব, ওই হোমওয়ার্কগুলো যেন বেসিক্যালি কি তোমার ইয়ে টাইম মতো শেষ করবা, ঠিক আছে? ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ ক্যান ডু ইট অর নট, বাট ট্রাই, কারণ সময় নেই, ঠিক আছে? আর এলো কথা রাফসানের, ওকে, আই হার্ড ইউ, তুমি বলছো তোমার সিনারিওটা যে পাঠানোর চেষ্টা করবা যতটুকু সম্ভব তোমার মানে সময় মতো, ঠিক আছে? আর আজকের জন্য বাই তাহলে, সি ইউ।